শুধুমাত্র কলকাতার অনুলিপিতে। গপ্পটপ্পতে আজকের গপ্প সৌরদীপ সৌমিত্র চৌধুরীর কলমে বকুলডাঙ্গা হল্ট। আজকে গপ্প পাঠে রুদ্র এবং গপ্পে অন্যান্য চরিত্রে কৃষ্ণ, সৌমিত ও সৌমদীপ। তাহলে শুরু করা যাক। হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। বড্ড গরম, এর মধ্যে আবার নিদ্রা দেবীর সদয় হওয়ার সম্ভাবনা কম। অগত্যা চোখ কচলে উঠে বসলাম। এটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা শুকিয়ে এসছে, একটু জল পেলে বেশ ভালোই হতো। কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দু জলও অবশিষ্ট নেই। জানালার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনো জবজবে ভিজে, আর একটু হলেই পা হড়কে যাচ্ছিল। সাবধানে টাল সামলে ট্রেনটা থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই তাড়াতাড়ি বোতলটা ভরে নি। কলটা কল থেকে একদম সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটারের একখানা বোতল ভরতেই যেন জীবন পেরিয়ে যাচ্ছে। কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা নিয়ে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাধা সাধলো বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। অতগুলো লোকের সামনে 2-3টে ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী অতান্তরে পড়া গেল। ট্রেনে আবার আমার সমস্ত লাগেজ পড়ে আছে। কি করি এখন? একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখবো। যত সব উটকো আপদগুলো দেখেছি আমার কপালে এসেই জোটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেল। এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগে তো যথেষ্ট লোক ছিল। কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল নাকি? এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল। এখন শুধুমাত্র 2টো, এটা আপ লাইন, এটা ডাউন। স্টেশন চত্বরে ঝলমলে টিউবলাইটগুলো উধাও। এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে ল্যাম্প পোস্টে টাঙানো কেরোসিনের বাতি। তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে সৃষ্টি হচ্ছে একটা অদ্ভুত হলুদ আলো আধারি। এক নিমেষে আকাশের মেঘও সরে গেছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি নীলচে চাঁদও উঠেছে। অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনেও দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘরার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঠেলে চলেছেন। সেই গলিত জোছনা আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। ধপ করে একটা পাথরের বেদিতে শরীরটা এলিয়ে দিলাম। কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে আমার মাথায় চোট পেলাম নাকি? এমন ধারা মতিভ্রান্ত হওয়ার কথা নয়। সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখ মুখে ছেটালাম। না, সবই তো ঠিক আছে দেখছি। আমার চোখের সামনেই অন্ধকারাচ্ছন্ন 2 প্ল্যাটফর্মটা একাকি পড়ে আছে। মোবাইলটা বের করে আবার সময়টা দেখলাম। 1:05। কি স্ট্রেঞ্জ, এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। ফোনটাও বিগড়ালো নাকি? নেটওয়ার্ক তো একদমই শূন্য। আরে কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরলাম। কয়েকটা লম্বা টান দিতে এই মাথার কিঞ্চিত হালকা বোধ হলো।
বেঞ্চে মাথা এলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। ঠিক তখনই ট্রেনের হর্নে চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি, ঠিক যেন শীষ দেওয়ার মতো একটা তীক্ষ্ণ আওয়াজ। দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি। কাছে এলো ট্রেনটা, একটা মালগাড়ি, কিন্তু ইঞ্জিনটা কিরকম, ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয়, এটা তো সে আদিকালের স্টিম লোকোমোটিভ। এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না। এক রাশ কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পিছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট পাঁচেক দাঁড়িয়ে কয়লা বোঝাই মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল। না, এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে আর চলবে না। একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে হবে। মনে হচ্ছে সবই অচেনা, যেন কালো চক্রের কোনো একটা গুপ্ত চোরা পথ দিয়ে আমি এখানে এসে পড়েছি 70-80 বছর আগেকার সময়। বেঞ্চি ছেড়ে উঠতে যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগন্যাল বাতি দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আরেকজন কিছুটা বিটি রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞেস করলেন, এত রাতে আপনি এখানে একা একা কি করছেন? কোথায় যাবেন? আমি ট্রেন মিস করেছি, স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন? আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত। ভদ্রলোক নমস্কার করলেন। আর এই হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আজ রাতে শেষ মালগাড়িটা পাস করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি। আমিও দুজনকে নমস্কার করে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্প পোস্টে কেরোসিনের বাতি, আপনাদের হাতেও তো লণ্ঠন। দুজনে হতভম্বের মতো একবার নিজেদের মুখ চাওয়াচাই করলো। কি বললেন আগে? বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে থেকে পয়েন্টসম্যান মনোহর নিচু গলায় বললেন, বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের প্রলাপ তো কোসমিন কালেও শুনিনি। আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। মাঝখানে ফোড়ন কাটলেন সমরেশবাবু। আপাতত ওইসব বিলাসিতা বড় বড় শহর পর্যন্তই এসেছে, কিন্তু এই এঁদো গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খামিই বটে। নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে কার আর মাথা ঠিক থাকে? আমারও গা পিত্তি চলে উঠল। তবে এই মুহূর্তে আমি পড়েছি মহা ফাপড়ে। এমন দুর্যোগে এই দুজনের কাছ থেকে আমাকে আসার একমাত্র কিরণ এদের চড়ালে চলবে না। তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেওয়াই শ্রেয়। সমরেশবাবু, জায়গাটার নাম কি? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয়িষ্ণু হলুদ বোর্ড, তাতে ঘষা ঘষা কালো হরফে স্টেশনের নাম লেখা। কেরোসিনের বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা, বকুলডাঙ্গা হল্ট। তা মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছিল শুনি? সমরেশবাবু আবার প্রশ্ন ছুড়লেন। আরও কি একটা বলছিলেন যেন, ট্রেন মিস করেছেন না কি যেন? হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়ায় আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে গিয়েছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনের মধ্যে রয়ে গেছে। দেখুন না যদি সেগুলো একটু উদ্ধার করা যায়। প্রৌঢ় স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন। দেখুন, এই রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় হাওড়া স্টেশন মাস্টারকে দিয়ে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেবক্ষণ। দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কিনা। টেলিগ্রাম কেন? আপনাদের কাছে মোবাইল নেই বুঝি? একবার ওনাকে মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেইটা আবার কি? মোবাইল মানে মোবাইল, আরে আরে মোবাইল ফোন। দুজনে আবার বেশ কিংকর্তব্য বিমূঢ় চোখে আমার দিকে তাকালো। মশাই কি নেশা টেশা করেন? না মানে ধুত্তর, আমাকে দেখে আপনাদের নেশাখোর মনে হয় নাকি? আমি সমস্যায় পড়েছি একটা, কোথায় আপনি সেটা নিরসন করবে তা না। বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান হারিয়ে গিয়েছে, ভারী মজার মানুষ ছিলেন। ভোরের আলো ফুটতে আর বড়জোর 3-4 ঘন্টা বাকি। এইটুকু সময় দিব্যি হরিয়ার সঙ্গে গল্প করে আপনি কাটিয়ে দিতে পারবেন। তারপর সকালে এসে আমি কিছু একটা ব্যবস্থা করছি।
প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে। এই কথাটা স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যেই একটা সন্দিহান হয়ে পড়েছেন। এরপরে এইসব গল্প সল্প শুনলে এরা বোধহয় দুজন মিলে আমাকে নির্ঘাত কোন একটা রাঁচিগামী ট্রেনে তুলে দেবেন। আরে কি হলো মশাই, কি এত আকাশ কুসুম ভাবছেন? আসুন আমার সঙ্গে, রাতটা আমার ঘরেই কাটাবেন। টালি দেওয়া ছিমছাম ছোট্ট ঘর, কোনায় একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছেন। কুলুঙ্গির উপর মিচমিচ করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হরিয়া, সমরেশবাবু ওকে উদ্দেশ্য করে হাঁক পারলেন, बाबू साहेब आज रात यहाँ रुकेंगे, इनका ध्यान रखना। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ালো। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের এক পাশে রাখা কাঠের প্যাটরার উপরে বসে গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়িয়েছেন? হরিয়ার গলা শুনে বুকটা ছ্যাঁত করে উঠল। এমন কর্কশ স্বর জীবনে কখনো শুনিনি, যেন আস্ত একখানা স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি? খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। কিছুক্ষণ চুপ থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কা আদমি আছে, জরুর একটা উপায় বের করবেন। কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের দায়ে 20 বছর পূর্বে এসেছিল এখানে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। এছাড়া ওর সারাটা বছর কাটে এই ছোট্ট হলটেই। ছোট স্টেশনে স্টাফ খুবই কম, গ্যাংম্যানেরও কাজ যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছিলেন, কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যি ভারী মজার। এতদিনে হিন্দি মিশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া। আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হয়। আসল কথাগুলো কি একে একবার বলে দেখব, তারপর যা থাকে কপালে। আচ্ছা হরিয়া, একখানা কথা তোমাকে বলতে চাই, কথা দাও স্টেশন বাবু বা মনোহরের কারোর কাছে বলবে না। কौन सा बात বাবু? সবকিছু খুলে বললাম, পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুপিবাতির ম্লান আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসলো। ये বকুলডাঙ্গা হল্ট হে বাবু, ইহা এমন আরো বহুত জিনিস দেখতে পাবেন। দেখেছেন না, রাতে এই হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে एक भी आदमी नहीं, एक भिखारी तक नहीं। সাধেই কি স্টেশন বাবু আর মনোহর রাতের আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়? এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘোরে না, ইনসান তো দূর কি বাত। কেন? আমি ঢুক গেলাম। আমি বলছি, ভয় টয় আছে নাকি? ভাই, হ্যাঁ ভাই বলতে পারেন। পহলে একটা আম স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনের সব কুছ বদলে যায় বাবু, সব কুছ। হ্যাঁ, কিরকম দুর্ঘটনা? वो करीब 5 साल पहले का घटना। यहाँ से थोड़ा दूर पे रेल क्रॉसिंग আছে। वहाँ রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেইটা ঠিক করাতে গেছিল। सब কাজ ঠিকঠাক করে ও 3 লোক লাইনের ধার দিয়ে पैदल স্টেশনে ফিরছিল। কিন্তু এক জায়গায় এসে ও তিনও अचानक রেলে কাটা পড়িয়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছে ও 3 লোক লাইনের অনেক দূর দিয়েই হাঁটছিল, लेकिन কোনো শয়তানি শক্তি ও 3 লোককে ধাক্কা মেরে লাইনের উপর ফেলে দিয়েছিল। উল্টো দিক দিয়ে আসছিল ডাউন মেল। बस एक झटके में तीनों का खेल खत्म।
उस घटना के बाद से यहाँ रात के समय बहुत कुछ देखते पावा जाए। এতক্ষণে আমার রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি। কি বলছে হরিয়া? আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন তো আবার ভূতের দৌরাত্ম। আপনিও ওদের দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন লাই। ও লোক किसी का नुकसान করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দিয়ে যায়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি। মানে হ্যাঁ, বলো কি হরিয়া? কাদের কথা বলছো তুমি? ওরা কারা? ওরা কারা? ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হরিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। কপিবাতির নির্বাণোন্মুখ শিখায় স্বল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর প্রেত মূর্তি। ডান হাতটা কনুইয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে রয়েছে, ভাঙাচোরা দাঁতগুলো ফাঁক দিয়ে যেন ঝুলে পড়ছে। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটা ছেঁড়া। হরিয়া হাসছে, খলখল করে হাসছে। ঠিক তখন এই কপিবাতির শিখাটাও দুইবার দপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্বিত ফিরল। সারা গা ঝাড়া দিয়ে একবার লাফিয়ে বের গেলাম ঘর থেকে। তারপরে কোনো রকমে কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুট লাগালাম। পিছনে তখনও ভেসে আসে হরিয়ার কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। भागने से कुछ नहीं होगा, स्टेशन बाबू जिंदा नहीं बच पाया, ना मनोहर और ना ही मैं। यहाँ से कोई जिंदा बच के वापस नहीं जाता बाबू, तू भी नहीं जाएगा। কতক্ষণ ধরে অচেনা মফস্বলের পথে ঘাটে উন্মাদের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়ল। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে আমার রক্ত উঠে পড়ে। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে, কথা বলার শক্তিটুকু আর নেই। অনতি দূরেই চোখে পড়লো একটা আলো। কোনো মতে ক্লান্ত শরীরে টেনে হিঁচড়ে গেলাম সেই দিকে। আরে, এটা তো একটা লেভেল ক্রসিং। এখানেও কোনো জনমনুষ্য নেই। ক্রসিং এর কথাই কি বলছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবছি, হঠাৎ ঘাড়ে একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে উঠবার আগে পিঠে এসে পড়লো হাতুড়ির মতো একটা প্রবল ধাক্কা। টান সামলাতে পারলাম না, হুড় মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপরে। বুঝতেও পারছি না, অদৃশ্য কেউ যেন বুকের উপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তাকে বুকের উপর থেকে ঠেলে সরিয়ে ফেলা যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো হর্নের একটা শব্দ, ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়লো ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিবার গতিতে আমার দিকে ধেয়ে আসছে একটা মাইল ট্রেন। চোখ মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধর্মরে উঠে বসলাম। কি বাবা তুমি? কিরে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর এই বাপটা চিরকালের জন্য উবে গেছে? তবে যে আমি লাইন ট্রেন। তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলিস ভিতর ডিম কোথাকার, এখনো বুঝতে পারলি না? আরে এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস রে। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ার আমাদের কাটতে পারে না, আমরা অবিনশ্বর। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরো তিনজন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত, পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হরিয়া। সমরেশ বাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাতির মতো বদলে গেছিল, কিভাবে এক নিমেষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি? আমি দিচ্ছি উত্তরটা, এদিকে আসুন। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে। লাইনের উপরে একটা জায়গায় আঙুল দেখালেন তিনি। ওই দেখুন,
কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো ও রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে, লাশটা এখন শনাক্ত করাই মুশকিল। তবে লাশের রক্তমাখা ডান হাতের মধ্যমায় জল জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এ মৃতদেহ আসলে কার। এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম, ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গেছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খন্ড খন্ড করে দিয়েছিল আমার শরীরটা। ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সন। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। মৃত্যুর পরে এই সমান্তরাল জগতে আমরা তোকে স্বাগত জানাই। আজকের মতো গল্পটাপের সময় শেষ। সৌরদীপ সৌমিত্র চৌধুরীর কলমে আজকে শুনলেন বকুলডাঙ্গা হল। আগামী সপ্তাহে আরো একটি নতুন গল্প নিয়ে অবশ্যই হাজির হব কবিতা রাখছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে আগামী দিন। শুভরাত্রি।